এলেনার ৪ বছরের বয়ফ্রেন্ড ঠিক করে বিয়ের আগে এলেনার ভালোবাসার পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষা নেওয়ার জন্য সে রচনা করে এক কুটিল প্ল্যান। কিন্তু তার ফলাফল হয় ভয়ঙ্কর। এলেনা কি তার ভালোবাসার পরীক্ষায় পাশ করতে পারবে? কি হবে তাদের সম্পর্কের পরিণতি? এই নিয়েই আজকের একটা রোমান্টিক কিন্তু ট্র্যাজিক ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র এলেনা শ এবং তার বয়ফ্রেন্ড ইয়ান্সি হারমানকে দেখতে পাই, এবং আমরা তাদের একটি ওয়েডিং গাউনের শপে দেখতে পাই, যেখানে এলেনা তার বিয়ের গাউন পছন্দ করতে এসেছিল। ইয়ান্সি তাকে দেখে বলে যে আমি খুবই ভাগ্যবান যে আমি তোমাকে বিয়ে করতে পারছি। এবার এলেনা মনে মনে ভাবে যে সত্যিই তো, আমরা ৪ বছর সম্পর্কে আছি, কিন্তু এখনো আমাদের সম্পর্ক সেই প্রথম দিনের মতো। আমি সত্যিই ভাগ্যবান যে আমি তোমার মতো একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো। এবার ইয়ানসি ও হেলেনা সেই শপ থেকে বেরিয়ে রাস্তা ক্রস করছিল, কিন্তু তখনই একটি গাড়ি তাদের দিকে আসে। ইয়ানসি তাড়াতাড়ি এলেনাকে গাড়িটির সামনে থেকে সরিয়ে দেয় এবং তার সাথে গাড়িটির ধাক্কা লাগে। ইয়ানসি ছিটকে পড়ে এবং তার মাথা ফেটে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এলেনা সঙ্গে সঙ্গে ছুটে ইয়ানসির কাছে যায় এবং সে ইয়ানসির নাম ধরে ডাকতে থাকে। সে চারিদিকে সাহায্যের জন্য চেঁচাতে থাকে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে ইয়ান্সিকে হসপিটালে নিয়ে আসা হয়। এবার এলেনা তো পুরোই ভেঙে পড়েছিল যে ইয়ান্সির এটা কি হলো। সে ইয়ান্সিকে বলতে থাকে যে ইয়ান্সি তুমি হাল ছেড়ো না, তোমাকে বেঁচে থাকতেই হবে। এবং ইয়ান্সিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় এবং এলেনা বাইরেই কান্নায় ভেঙে পড়ে। সে বলতে থাকে যে সবকিছু আমার জন্য হয়েছে, সব আমারই দোষ, ইয়ান্সি তুমি ফিরে এসো। এবার অন্যদিকে আমরা অপারেশন থিয়েটারের ভেতরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইয়ান্সির মাথায় যে চোটটা ছিল সেটা তো ব্যান্ডেজ করা হয়েছে। এবং তখনই ইয়ান্সি চোখ খোলে, কিন্তু সঙ্গে সঙ্গে তার কিছু বন্ধুরা কিছু পার্টি পপার্স ফাটায় এবং ইয়ান্সি এবং তারা আনন্দে উল্লাস করতে থাকে। এবং আমরা এখানে ইয়ান্সির ৩ জন বন্ধু ল্যান্ডন, ইথন এবং ইয়ানকে দেখতে পাই। ল্যান্ডন বলে যে ওহ মিস্টার হারমান, তুমি কি ভালোই না একটা পরীক্ষা নিয়েছো বিয়ের আগে ওর ভালোবাসা টেস্ট করার জন্য। ইয়ান বলে যে আমাকে স্বীকার করতেই হবে ইয়ানসি, তুমি সত্যিই অ্যাক্টিংটা ভীষণ ভালো করেছো। ইয়ানসি বলে যে তোমরা কি জানো না যে আমি কত ভালো একজন অ্যাক্টর। এবার ইয়ানসি সঙ্গে সঙ্গে এলেনাকে ফোন করে সত্যি কথাটা বলে দিতে চায় যে এটা একটা অ্যাক্টিং ছিল। কিন্তু তখনই তাকে ইথান থামিয়ে দিয়ে বলে যে দাঁড়াও, এত তাড়াতাড়ি কি খেলা শেষ করে দেবে নাকি? শুধুমাত্র কয়েক ফোঁটা চোখের জল ফেললেই তো প্রমাণ হয় না যে ও তোমাকে ভালোবাসে। ল্যান্ডন বলে যে তুমি কি এত তাড়াতাড়ি হার মেনে যাবে? এই কথা শুনে ইয়ান্সি বলে যে একদমই না। এবং সে তার ফোনের সিসিটিভিতে দেখতে পায় যে এলেনা তার এই রুমটার বাইরে দাঁড়িয়েই তার জন্য অপেক্ষা করছিল, এবং এলেনা তক্ষুনি দরজা খুলে ভেতরে ঢুকতে যায় এবং সে দরজা খুলে দেখে যে ইয়াক্সি তো সেখানেই শুয়ে আছে এবং সেখানে ৩ জন ডক্টর। আসলে ইয়ান্সি সেই সিসিটিভির মাধ্যমে আগেই দেখে নিয়েছিল যে এলেনা ঘরে ঢুকতে যাচ্ছে, এবং সে তখনই তাড়াতাড়ি করে শুয়ে পড়ে এবং তার বন্ধুরা সঙ্গে সঙ্গে ডক্টরের কোট আর মাস্ক পরে নেয়। এলেনা কিছু জানতে পারে না। এবার এলেনা সেখানে ঢুকলেই ইয়ান বলে যে মিস শ, তোমার বয়ফ্রেন্ডের ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে, সম্ভবত ও এইরকম কোমাতেই থাকবে সারা জীবনের জন্য। এবং তখনই সেখানে এলেনার মা এবং বাবা হাজির হয় এবং তারা তো এই কথা শুনে পুরোই শকড হয়ে যায়। এলেনার বাবা প্রায় কেঁদে ফেলে যে কি হয়েছে ওর, ওর এরকম অবস্থা কেন। এলেনা বলে যে সবকিছু আমার জন্যই হয়েছে, আমাকে বাঁচাতে গিয়েই ওরা যেমন অবস্থা, এর জন্য আমি দায়। ইয়ানসি তুমি তাড়াতাড়ি ওঠো, তুমি চোখ খোলো। ইয়ান বলে পেশেন্টের ব্রেনের অবস্থা ভীষণই ক্রিটিক্যাল। ওকে অবজার্ভ করার জন্য এখন হসপিটালেই রাখতে হবে, আর তার জন্য মোটামুটি ১ মিলিয়ন খরচা তো হবেই। এবার টাকার অঙ্ক শুনে এলেনা তো বেশ চমকে যায় এবং তার মা বাবাও চুপ করে যায়, কারণ তারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিল। তাদের কাছে ১ মিলিয়ন টাকার অঙ্কটা অনেকটাই বেশি। ইয়ান মনে মনে ভাবে যে আমি জানতাম টাকার কথা শুনেই ওরা পিছিয়ে যাবে, ওদের এতদিনের ভালোবাসার নাটক এবার বন্ধ হবে। সে বলে যে সত্যি কথা বলতে টাকা দিলেও আর অপারেশন হলেও ও যে বেঁচে উঠবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সুতরাং এমনও হতে পারে যে আপনাদের টাকাটা পুরোটাই বরবাদ হয়ে যাবে, তাই আমি বলবো যে আপনারা আর এগোবেন না। কিন্তু তখনই এলেনার মা বাবা একসাথে দুজনে বলে ওঠে যে না, কখনোই না। এলেনার বাবার মনে পড়ে যে ইয়ানসি আর এলেনা একসাথে তাদের বাড়িতে কত আসতো,
তারা একসাথে এলেনার মায়ের জন্মদিনও পালন করত এবং ইয়ান্সির সাথে এলেনা কতটা খুশি ছিল। তারা একসাথে একটা হাসি খুশি পরিবারের মতো থাকতো। এলেনার বাবা বলে যে কখনোই আমরা এটা হতে দিতে পারি না। ইয়ান্সির মা বাবা নেই, ও অনাথ। আমরা যদি ওকে সাহায্য না করি তাহলে ওকে কে সাহায্য করবে? এলেনার মাও বলে যে এলেনা, তোমার বাবা ঠিকই বলেছে, আমাদের যে করে হোক এই টাকাটার ব্যবস্থা করতে হবে। এবার ইয়ান্সি তো এই সমস্ত কথাই শুনতে পাচ্ছিল এবং সে মনে মনে বলে যে মিস্টার এন্ড মিসেস শ, আমাকে ক্ষমা করবেন, আমার উচিত হচ্ছে না আপনাদের এইভাবে কষ্ট দেওয়া। আমি এক্ষুনি আপনাদের সব সত্যি কথা বলে দেব। এবং সে তখনই উঠে পড়তে যায়, কিন্তু তখনই তার বন্ধুরা তাকে আবারও শুইয়ে দেয়। এবার এলেনা তখন পিছন দিকে ফিরে তার মা বাবার সাথে কথা বলছিল, তাই তারা এটাকেও দেখতে পায়নি। তার বন্ধুরা ইয়ান্সিকে ইশারায় বলে যে তুমি কি এত তাড়াতাড়ি সারেন্ডার করে দেবে? এইটুকুতেই তোমার হয়ে গেল? এবং ইয়ান্সি বলে যে না, এত তাড়াতাড়ি আমি সারেন্ডার করব না। এবং সে চোখ বন্ধ করে আবারও অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করতে থাকে। ইয়ান বলে যে দেখুন, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন আপনারা চিকিৎসা নিয়ে এগোবেন, তাই 1 সপ্তাহের মধ্যে আপনাদের এই 1 মিলিয়ন টাকাটা কিন্তু জোগাড় করতে হবে। আর সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু পেশেন্টকে আমাদের ডিসচার্জ করে দিতে হবে। এলেনা চেঁচিয়ে ওঠে যে না, আমরা করতে পারবোই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এইটুকু সময়ের মধ্যে কি করে এতটা টাকা জোগাড় করব? এলেনার বাবা বলে যে এলেনা, চিন্তা করো না, আমি ঠিক কিছু না কিছু একটা উপায় বার করব। এবার আমরা জানতে পারি যে এলেনার বাবার ব্যাকে কিছু প্রবলেম ছিল, কিন্তু তারপরেও এলেনার বাবা ইয়ান্সিকে বাঁচানোর জন্য তার 1 মিলিয়ন টাকা জমানোর জন্য একটি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যায়। এবং আমরা দেখতে পাই যে এলেনার বাবা খাওয়া দাওয়াও প্রায় কমিয়ে দিয়েছিল বা ছেড়ে দিয়েছিল, অর্থাৎ উনি খাওয়া দাওয়ার পিছনের সামান্যতম খরচাটাও করতে চাইছিলেন না, যাতে সেই টাকাটাও উনি ইয়ান্সির জন্য জমাতে পারেন। এবার আমরা এলিনার বাবাকে কনস্ট্রাকশন সাইটে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে উনি দেখেন যে একটি আধ খাওয়া ভুট্টা পড়ে আছে এবং ওনার এতটাই খিদে পাচ্ছিল যে উনি এই ভুট্টাটা নিয়েই খেতে শুরু করে এবং সেটা আবার প্যাকেটে করে নিজের কাছে রেখেও দেন যাতে সেটা পরে খেতে পারে। উনি মনে মনে ভাবেন যে আমি যদি আরো বেশি মেহনত করি তাহলে কিন্তু আমি ইয়ান্সির ট্রিটমেন্টের টাকাটা জোগাড় করতে পারবো। এবং আমরা দেখতে পাই তার কিন্তু কোমরে ব্যথাটা কন্টিনিউয়াস হয়ে চলছিল। এবার উনি একটি সিঁড়ি দিয়ে একটা ভারী লোহা স্ট্রাকচার মতো তুলছিলেন। এমনকি তার সাইট ম্যানেজারও তাকে বলে যে তোমাকে দেখে তো খুব একটা সুস্থ মনে হচ্ছে না, তুমি কি ব্রেক নিতে চাও? কিন্তু এলেনার বাবা বলে যে না না, আমি ঠিক আছি। কিন্তু তখনই তার মাথা ঘুরতে শুরু করে এবং এলেনার বাবার হাত থেকে সেই লোহার স্ট্রাকচারটা পড়ে যায় এবং তিনি ওপর থেকে একদম নিচে কনস্ট্রাকশন সাইটের একটি গর্তে পড়ে যান এবং সেখানেই মাথা ফেটে উনি মারা যান। উনি মনে মনে বলেন যে ইয়ান্সি, আমি তোমাকে বাঁচানোর জন্য কিচ্ছু করতে পারলাম না, আমি সত্যিই ব্যর্থ। পরবর্তী দৃশ্যে আমরা এলেনাকে দেখতে পাই যে তার বাবার ফটোর সামনেই কিছু রিচুয়াল পালন করছিল। সে প্রচন্ড কাঁদছিল এবং বলছিল যে বাবা, এটা আমার জন্যই হলো, আমি মেয়ে হিসেবে ব্যর্থ। এবং তখনই সেখানে এলেনার মা আসে এবং এলেনাকে জড়িয়ে ধরে। এলেনার মা বলে যে এলেনা, এটা তোমার দোষ না, এটা আমাদের ভাগ্য খারাপ হওয়ার জন্যই এরকম হলো যে আমরা তোমাকে সাহায্য করতে পারলাম না। এবার আমরা দেখতে পাই যে এলেনার মাও কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তার মা বলে যে এলেনা, আমি সত্যিই অপদার্থ যে তোমার জন্য আর ইয়ান্সির জন্য কিছু করতে পারছি না। এবং আমরা দেখতে পাই যে এলেনার মায়ের মুখ থেকে রক্ত উঠছে। এলেনার মা বলে যে আমি তোমাদের কিছু করতে পারছি না ঠিকই, কিন্তু আমি তোমার উপর কোনো বোঝা হয়েও থাকতে চাই না। আমার ওষুধগুলোর খরচা অনেক, আমি অনেক দিন বেঁচেছি, তোমার বাবাও আর নেই, তাই আমারও বেঁচে থাকার আর কোনো মানে নেই। এলেনা বলতে থাকে যে না মা, এটা হতে পারে না। তার মা বলে যে তুমি আর ইয়ান্সি ভালোভাবে থেকো, ভালো একটা জীবন কাটিও। আমি আমাদের কার্ডটা তোমার ঘরে বালিশের তলায় রেখে এসেছি, সেটার সাহায্যে তুমি ওকে বাঁচাতে পারবে। এবং তার মাও সেখানে মারা যায়। তার মায়ের পকেট থেকে একটা বিষের বোতল এলেনা পায়। এলেনা বুঝতে পারে যে তার মা ইচ্ছা করে আত্মহত্যা করেছে, যাতে তার মায়ের ওষুধের খরচ বা তার মার যে কোনো খরচ এলেনাকে বহন করতে না হয়। সেই টাকাটা দিয়েও যাতে এলেনা ইয়ান্সিকে বাঁচিয়ে তুলতে পারে। এলেনা চিৎকার করে কেঁদে ওঠে যে মা। একদিকে এলেনা তার বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েছিল, অন্যদিকে আমরা ইয়ান্সিকে দেখতে পাই যে কিনা তার বন্ধুদের সাথে পার্টি করছিল, মজা করছিল, ড্রিঙ্ক করছিল। এবার ইয়ান্সি বলে যে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এলেনা কাল রাতের পর থেকে আমার সাথে একবারও দেখা করতে এলো না।
ইয়ান বলে যে, ও তুমি এখনো বুঝতে পারছো না? আসলে ওর নাটক করা বন্ধ হয়ে গেছে। ও বুঝে গেছে যে এখন তুমি ওর কাছে শুধুই একটা বোঝা। তাই জন্যই আর আসেনি। ইথান বলে যে, বুঝতে পারছো না? ও আসলে তোমাকে ভালোই বাসে না। কি আমি ঠিক বলছি তো? ল্যান্ডন বলে যে, তাহলে এবার হারটা স্বীকার করেই নাও। কিন্তু ইয়ানসি তাকে বালিশ ছুঁড়ে মারে এবং বলে যে, চুপ করো। ইয়ান বলে যে, যদি তোমার এলেনার মতো এরকম সুন্দরী কিন্তু ইনোসেন্ট মেয়ে পছন্দ হয়, তুমি কলেজে এরকম অনেক মেয়ে পেয়ে যাবে। একটা অন্য মেয়ে খুঁজে নাও না। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি আছে? কিন্তু ইয়ানসি তাদেরকে চুপ করিয়ে দেয়। সে মনে মনে ভাবে যে, এলেনা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো না? তুমি কি আমার ভালোবাসার এই পরীক্ষাটুকুও পাশ করতে পারবে না? এবার তখনই তারা দেখে যে দরজায় এলেনার ছায়া পড়েছে এবং ইয়ান্সি সঙ্গে সঙ্গে তার বন্ধুদের অন্য রুমে চলে যেতে বলে এবং তার বন্ধুরা অন্য রুমে চলে যায়। ইয়ান্সি তাড়াতাড়ি তার মদের গ্লাসটা লেপের ভেতর ঢুকিয়ে আবারও অজ্ঞান হওয়ার মতো করে শুয়ে পড়ে। এবার এলেনা তো অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ইয়ান্সির কাছে এসেছিল। এলেনা বলে যে, ইয়ানসি তুমি এবার উঠে পড়ো। আমি আর পারছি না, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আমার পক্ষে একা একা এত কিছু সহ্য করা পসিবল হচ্ছে না। তুমি উঠে পড়ো। এবং সেই ইয়ানসির বুকের ওপর মাথা রেখে কাঁদতে শুরু করে। সে বলতে থাকে যে, শুধু আমার জন্যই আজকে এরকম অবস্থা। যদি সেরকমটা সেই দিন না হতো, আমরা কত খুশি থাকতাম। তুমি আমার সাথে থাকলে আমি সব কিছু ভালোভাবে সহ্য করতে পারতাম। তোমার জায়গায় তো আমার এখানে শুয়ে থাকা উচিত ছিল। তোমার জায়গায় সেদিন আমার অ্যাক্সিডেন্টটা হওয়া উচিত ছিল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সারিয়ে তুলবই। এলেনা মনে মনে ভাবে যে, আমার বাবা-মারও এটাই ইচ্ছা ছিল যে তোমাকে সারিয়ে তোলা। সুতরাং সেটা আমি পূরণ করবই। এবার ইয়ানসি এলেনাকে এইভাবে দেখে ভাবে যে, তাহলে এলেনা আমাকে সত্যিই ভালোবাসে। এবার তখনই এলেনার কাছে একটা কল আসে। একটা পার্ট টাইম জবের জন্য কল। এলেনাকে তো কিছু একটা কাজ করতেই হবে টাকা-পয়সা সঞ্চয় করার জন্য। এবং সে তাড়াতাড়ি খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে যায় যে কিছু একটা চাকরি তো সে পাবে। এবং সে বেরিয়ে যাওয়ার পরই ইয়ানসি ৩ বন্ধুরা আবার ঘরে ফিরে আসে। ইয়ানসি বলে যে, দেখলে তো ও আমাকে কতটা ভালোবাসে। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল যে আমাকে সারানোর জন্য ও সবকিছু করতে পারবে। তোমরা দেখেছো তো? এখন বলো কে হার মানবে? এবং এই বলে ইয়ানসি উঠে পড়ে তার জামা পরতে শুরু করে। এবার এলেনা তো বাইরে চলে গেছিল, কিন্তু তার বাইরে গিয়ে মনে হয় যে সে তার পার্সটা ফেলে এসেছে। এবং এলেনা আবারও সেই ঘরে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায় এবং দরজা খুলেই সে যা দেখে তাতে সে প্রচন্ড চমকে যায়। সে দেখে যে ইয়ানসি সেখানে দাঁড়িয়ে আছে। এলেনা আনন্দে বলে ওঠে যে, ইয়ানসি তুমি ঠিক হয়ে গেছো? কিন্তু তখনই পাশ থেকে ইয়ান বলে যে, তুমি ইয়ানসি ঠিক কে হও? আসলে ওর এক্ষুনি জ্ঞান ফিরেছে। ডক্টর বলেছে যে আসলে এই দুর্ঘটনার জন্য ইয়ানসির কিছু মেমোরি লস হয়ে গেছে, তাই ওর অনেক কথাই মনে নেই। ইয়ানসি তখনই মাথা ধরে বসে পড়ে এবং বলে যে, উফ আমার মাথা কি ব্যথাটাই না করছে। এলেনা তাকে ধরে বলে যে, ইয়ানসি তুমি ঠিক আছো তো? কিন্তু ইয়ানসি তার হাত ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে, তুমি কে হ্যাঁ? এলেনা বলে যে, ইয়ানসি আমি এলেনা। তুমি আমাকে চিনতে পারছো না? ৪ বছর কলেজে আমরা একসাথে থেকেছি। তুমি কি সেই সব দিন ভুলে গেছো? এবং সে ইয়ানসিকে জড়িয়ে ধরে। সে বলে যে, সত্যি আমার ভুলের জন্যই সবকিছু হয়েছে। আমার ভুলের জন্যই সেদিন এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এবার ইয়ানসি তখনই তার বন্ধুদের দিকে ইশারা করে যে, দেখলে তো ও আমাকে কতটা ভালোবাসে। কিন্তু তার বন্ধুরা তাতে চোখ ঘোরায়। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এটাও আসলে তাদের এই শয়তানি প্ল্যানের একটা অংশ ছিল। ইয়ানসি যখন তার বন্ধুদের বলেছিল যে, দেখলে তো এবার তো প্রমাণ হয়ে গেল যে এলেনা আমাকে ভালোবাসে। তার বন্ধুরা তখন বলেছিল যে, দাঁড়াও, এখনই এত প্রাউড হওয়ার মতো কিছু হয়নি। এখনো তো আমাদের টেস্ট সবে মাঝপথে রয়েছে। তুমি বলো তোমার কি সাহস আছে এই পরীক্ষাটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার? তাহলে তুমি অ্যাক্টিং করো যে তোমার অ্যামনেশিয়া আছে। তারপর আমরা দেখব যে তোমার গার্লফ্রেন্ড কত দূর তোমার সাথে যায়। তার বাকি বন্ধুরা বলে যে, বাহ এটা শুনে তো বেশ মজা লাগছে। ইয়ানসি বলে যে, ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেবো যে ও আমাকে সত্যি ভালোবাসে কিনা। এবং তারা 4 জনে মজা আনন্দ করতে থাকে। এবার ওদিকে তো ইয়ানসি অ্যাক্টিং করছিল যে তার মনেই পড়ছে না এলেনা কে। এবং তখনই এলেনার কাছে আবারও একটি কল আসে তার চাকরির জায়গা থেকে। এবং এলেনা সেদিনের মতো সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর আনসি এবং তার বন্ধুরা ভীষণ হাসাহাসি শুরু করে দেয় যে, ইস মেয়েটা কি কান্নাই না কাঁদছিল। আমাদেরও একটা হাগ দরকার, দেখলে আমাদেরও এরকম কান্নার জন্য একটা মানুষ দরকার। এবার তখনই ইয়ান বলে যে, মিস্টার হারমান তুমি কি খেলাটা আরো এক ধাপ এগিয়ে যেতে রাজি আছো? এবং ইয়ানসি তাতেও রাজি হয়ে যায়।
এবং তারা দরজা বন্ধ করে নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে এলেনা সে এবং ইয়ান্সি যে বাড়িতে থাকতো সেখানে ফিরে আসে, কিন্তু দরজা খুলে সে দেখে যে সেখানে ইয়ান্সি অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট অবস্থায় বসে আছে। এলেনা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে যে ইয়ান্সি, এটা কে? তুমি এর সাথে কি করছো? এবার সে ইয়ান্সির দিকে এগোতেই দেখে যে তার এবং ইয়ান্সির একটা কাপল ফটো সেখানে ছিল, কিন্তু সেটা কেউ ভেঙে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এবং সেটা দেখে এলেনার ভীষণই খারাপ লাগে। ইয়ান্সি তার পাশে বসে থাকা মেয়েটি অর্থাৎ শিয়াকে দেখিয়ে বলে যে এটা আমার গার্লফ্রেন্ড, কিন্তু তুমি কে? আর তুমি আমার বাড়িতে কিভাবে ঢুকলে? এলেনা বলে যে ইয়ান্সি, আমি তোমার গার্লফ্রেন্ড। আমরা 4 বছর একসাথে ছিলাম, 4 বছর। তোমার কি সেই সব কিছুই মনে নেই? তখন শিয়া বলে ওঠে যে ইয়ান্সি, এই মেয়েটা মনে হয় তোমার বাড়ির কাজের লোক। তা না হলে ঘরের চাবি ওর কাছে কি করে থাকবে? সে বলে যে এই মেয়েটার মনে হয় তোমার ওপর বাজে নজর আছে। এবং সে ইয়ান্সির কাছে গিয়ে বলে যদি এখানে থাকতে চাও তাহলে কিন্তু চাকরানি হয়েই থাকতে হবে। এবং ইয়ান্সি বলে যে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, যাও তাড়াতাড়ি রান্না করতে যাও। এবং এলেনা তাতেও রাজি হয়ে যায়। সে মনে মনে বলে যে তোমার কাছে থাকতে হলে যদি চাকরানি হয়ে থাকতে হয় আমি তাতেও রাজি আছি। যখন তোমার সব মনে পড়বে তখন তুমি বুঝতে পারবে যে তুমি আমার সাথে কি কি করেছো। এবার ইয়ান্সি তো মনে মনে খুব খুশি হয় যে এলেনা আমাকে কতটাই না ভালোবাসে যে ও এটাতেও রাজি হয়ে গেল। এবার আমরা 2 ঘন্টা পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনা ইয়ান্সি এবং শিয়ার জন্য নানা রকম রান্না বান্না করেছিল এবং তারা মজা করে খাচ্ছিল। এবার ইয়ান্সি একটি গরম স্যুপের বোল তাদের দিকে নিয়ে আসে, কিন্তু শিয়া সেই বোলটা নিতে গিয়ে সেটা ইচ্ছে করে ফেলে দেয়, যার ফলে এলেনার হাতে বাজেভাবে ফোসকা পড়ে যায়। এবার ইয়ান্সি সঙ্গে সঙ্গে শিয়াকে আস্তে করে বলে যে তোমাকে যেটা বলা হয়েছে ততটুকুই করবে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কিন্তু শিয়া ইয়ান্সিকে জড়িয়ে ধরে বলে যে আমি তো তোমার হয়ে তোমার প্রেমের পরীক্ষা নিচ্ছি। তুমি কি দেখতে চাও না যে এলেনা তোমার জন্য কত কি করতে পারে? আমি তো সেটাতেই তোমাকে সাহায্য করছি। এবার সঙ্গে সঙ্গে ইয়ান্সি এলেনাকে বলে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, যাও এক্ষুনি এগুলো পরিষ্কার করো। এবং সেই কাচের বাটি তুলতে গিয়ে এলেনার হাতও কেটে যায় এবং সে যখন বাটিগুলি নিতে নিচু হয় তখন সে দেখে যে টেবিলের তলা দিয়ে ইয়ান্সি এবং শিয়ার রোম্যান্স চলছে, কিন্তু তার কিছুই করার থাকে না। এবার রাতের বেলা হঠাৎই শিয়া ইয়ান্সির রুমে আসে এবং বলে যে তোমার কি মনে হয় ওই 4 বছর ইয়ান্সি তোমার সাথে প্রেম করেছিল? তুমি কেবলমাত্র আমার সাবস্টিটিউট হয়েছিলে। তোমাকে নিয়ে ওর বন্ধুরা পিছনে মজা করে। এলেনা মনে মনে ভাবে যে কি, 4 বছর আমি কেবলমাত্র কারোর সাবস্টিটিউট হয়েছিলাম? এটা হতেই পারে না, আমি এটা বিশ্বাস করি না। ইয়ান্সি আমাকে ভালোবাসে। এবং সে শিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার তখনই সেখানে ইয়ান্সি চলে আসে এবং বলে যে এলেনা, এটা তুমি কি করছো? সঙ্গে সঙ্গে শিয়া ইয়ান্সির গলা ধরে বলে যে দেখো না আমার কি হলো, আমার পা মচকে গেছে, তুমি আমাকে কোলে করে ভেতরে নিয়ে চলো। এবং ইয়ান্সি শিয়াকে কোলে তুলে নেয়। বলতে থাকে যে ইয়ান্সি, তুমি আমার সাথে এমন কেন করছো? তোমার কি সত্যিই মনে নেই যে আমি কে, আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল? এবং সে ইয়ান্সির হাত ধরে ঝাঁকাতে থাকে, কিন্তু তখনই শিয়া লাথি মেরে তাকে সরিয়ে দেয়। ইয়ান্সি বলে যে তুমি একটা কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে, নিজের জায়গা ভুলে যেও না। ইয়ান্সি মনে মনে ভাবে যে এলেনা, আমি সরি আমি এরকম করছি, কিন্তু আমি আসলে তোমার সত্যিকারের ভালোবাসাটা দেখতে চাই। এবার এলেনা অপমানিত হয়ে তখনই সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু দুপা গিয়ে তার মনে পড়ে যে আজকে কিন্তু ইয়ান্সির এই অবস্থা তার জন্যই হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ইয়ান্সি ওই গাড়িটার সামনে এসেছিল। সে মনে মনে ভাবে যে ইয়ান্সি তো অনাথ, আমি যদি ওর খেয়াল না রাখি তাহলে কে রাখবে? আমাকে ওকে সাহায্য করতেই হবে। সে এত অপমান সহ্য করেও সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে ইয়ান্সি ও শিয়ার কাছে ক্ষমা চায়। ইয়ান্সি মনে মনে ভাবে যে এত কিছুর পরও এখানে থেকে গেল, নিঃসন্দেহেই ও আমাকে ভালোবাসে। আমি ওকে 10-এ 8 দিলাম। যেদিন ও 10-এ 10 পাবে সেদিন আমি ওকে বিয়ের জন্য প্রপোজ করব। এলেনা, তুমি চিন্তা করো না, আমি তোমাকেই বিয়ে করব। এবার সে ঘরে এসে সঙ্গে সঙ্গে শিয়াকে কোল থেকে নামিয়ে দেয় এবং বলে যে তুমি এলেনার ঘরে কেন গেছ? এরকম তো কোনো প্ল্যান আমাদের ছিল না। শিয়া বলে যে আমি তো তোমাকে সাহায্য করতেই গেছিলাম, কিন্তু ইয়ান্সি তার গলা টিপে বলে যে তুমি কেবলমাত্র আমার কাছে একটা হাতিয়ার এলেনাকে টেস্ট করার জন্য, তাই কখনো আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে না। এবং সে শিয়াকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়।
শিয়া মনে মনে ভাবে যে ইয়ানসি, তুমি একবার যখন আমাকে এখানে এনেছো এত সহজে আমার থেকে ছাড়া তুমি পাবে না। তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার এত প্রেম না, আমি দেখছি তোমাদের এত প্রেম কি করে থাকে। এবার এলেনা বাড়ি থেকে বেরিয়ে হাঁটছিল, তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে যদি লিঙ্কডইন ম্যানেজমেন্টে তুমি কোনো চাকরি করতে যাও তাহলে এই মেসেজটা রিপ্লাই 1 দিয়ে দাও। মানে চাকরি সংক্রান্ত একটি মেসেজ, এবং এলেনা সেই মেসেজের রিপ্লাই 1 দিয়ে দিয়ে দেয়। এবার তখনই সে হঠাৎ খেয়াল করে যে সামনে ইয়ানসি এবং শিয়া, এবং ইয়ানসির জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে যে সে কোনো পার্টিতে যাচ্ছে, এবং তারা কোনো দামি গাড়িতে উঠে কোথাও একটা যাচ্ছে। এবার এলেনা সঙ্গে সঙ্গে ইয়ানসির নাম্বারে ফোন করে, এবং ইয়ানসির কাছেই কলটা যায়, কিন্তু ইয়ানসি সেটা দেখেও কলটা কেটে দেয় এবং গাড়িতে করে বেরিয়ে যায়। এবার এলেনা বুঝতে পারে না যে এটা কি করে সম্ভব, কারণ সে তো জানে যে ইয়ানসি একটা অনাথ ছেলে, সে খুবই গরিব। তাহলে সে এত বড় একটি গাড়িতে করে এইভাবে বড় লোকদের মতো কোথায় যাচ্ছে? সে মনে মনে ভাবে যে হয়তো আমারই দেখাতে কিছু একটা ভুল হয়েছে। এত দামি একটা গাড়ি কিভাবেই বা ইয়ানসি অ্যাফোর্ড করবে? এবার তার পার্ট টাইম জবের জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য সে তাড়াতাড়ি করে লিন্ডেন ম্যানশনে চলে যায়। সেখানে যে ইনচার্জ ছিল সে সব ওয়েট্রেসদের একটি মাস্ক পরে নিতে বলে, কারণ এখানেই অনেক বড়লোক লোকেরা আসবে, ওয়েট্রেসদের মুখ দেখানোর কাউকে দরকার নেই। এবং আমরা সেই পার্টিতেই দেখতে পাই শিয়া এবং ইয়ানসিকে। শিয়ার ফোনে তখনই একটি মেসেজ আসে যে মিস লিন, আপনার কাজ হয়ে গেছে। এই পার্টিতে এলেনা সহ ওয়েট্রেস হিসেবে হাজির আছে। এই মেসেজ দেখে শিয়া ভাবে যে এলেনা, এবার আমি দেখব তোমার ইয়ান্সের প্রতি এত ভালোবাসা কি করে থাকে। এবার যেহেতু এলেনা মুখোশ পড়েছিল তাকে তো চেনা যাওয়ার কথা না, এবং সে ইয়ানসি এবং শিয়ার পাশ দিয়েই যায়, কিন্তু ইয়ানসি তাকে চিনতে পারে না। ইয়ানসির মনে হয় যে কিছু একটা চেনা চেনা লাগছে, কিন্তু সে ঠিক বুঝতে পারে না। এবার শিয়া ইয়ানসির হাত ধরতে যায়, কিন্তু ইয়ানসি তার হাত ছাড়িয়ে নেয় এবং বলে যে শিয়া, একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। এবার ইয়ানসির মনে হয় যে এই খেলাটা খেলতে আমার আর ভাল লাগছে না, কালকেই আমি এলেনাকে সব সত্যি কথা বলে দেব। কিন্তু তার এই খেলার ফলে যে দুটো মানুষের প্রাণ চলে গেছিল সেটা তো সে এখনো জানতোই না। এবার আমরা পার্টির দৃশ্য দেখতে পাই যেখানে অনেক লোকেরা ছিল এবং তারা তাদের মহিলা সঙ্গীদের সাথে ফুর্তি করছিল, এবং সেখানে ইয়ানসি এবং তার সেই 3 ছেলে বন্ধুও ছিল। তারা বলে যে সত্যি ইয়ানসি, তুমি একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করো। তুমি এতদিন ওই মেয়েটাকে বোকা বানিয়েছিলে যে তুমি একটা গরিব ছেলে। ইয়ানসি বলে যে আমার আর ভাল লাগছে না এই খেলা, আমি কালকেই সব সত্যি কথা বলে দেবো। শিয়া বলে যে কেন ইয়ানসি, তুমি কি এত তাড়াতাড়ি এই খেলাটা খেলে বোর হয়ে গেছো? ইয়ানসি বলে যে কেন, আমার কার অ্যাক্সিডেন্টটা নকল, আমার অ্যামনেশিয়া নকল, এই সব কিছুতেই তো ও আমার পাশে ছিল। এটুকুই তো যথেষ্ট ওর ভালোবাসা প্রমাণ করার জন্য। এবং সেখানেই আমরা দেখতে পাই যে এলেনা ওয়েট্রেস হিসাবে ড্রিঙ্ক সার্ভ করছিল, এবং সে ইয়ানসির এই সব কথা শুনতে পায়। সে বুঝতে পারে যে এতদিন যেটা হচ্ছিল সেগুলো সব মিথ্যে। এবার এটাই আসলে শিয়ার প্ল্যান ছিল, যাতে ইয়ানসি আর এলেনার মধ্যে ঝামেলা লেগে যায়। শিয়া দেখতে পায় যে এলেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে। সে মনে মনে ভাবে যে তোমাদের সম্পর্কে আরো বেশি করে আমি ডিজেল ঢালার ব্যবস্থা করছি, আগুন লাগানোর কাজ তো আমি করেই দিয়েছি। এবার সে ইয়ানসিকে বলে যে ইয়ানসি, সত্যি কি মেয়েটা বুঝতে পারেনি যে তুমি আসলে একজন বড়লোক গরিব সেজে আছো? ইয়ানসি বলে যে না না, আমি ওকে সন্দেহ করতে দিইনি। আমি ওকে বলেছিলাম যে আমি একটা অনাথ ছেলে। ও তো আমার জন্য কত ঘন্টা দাঁড়িয়ে থাকতো, ওয়েট করতো। মা বাবা আমাকে কতই না ভালোবেসে রান্না করে খাওয়াতো। ও জানতো যে আমার চিংড়ি মাছে অ্যালার্জি, তাই ও নিজে হাতে সেগুলো আমাকে বেছে বেছে দিত। এমনকি ওর মা বাবা তো নিজেদের মেয়ের থেকে আমাকে বেশি ভালো করে খাওয়াতো। ওরা বলতো যে যেহেতু আমার মা বাবা নেই তাই জন্য আমার একটু বেশি যত্ন নেওয়া দরকার। এবার এই সব কথাই ইয়ানসি যখন বলছিল সেই সব কথাই এলেনা শুনতে পায়। ইয়ানসি তখনই বলে ওঠে যে ওর মা বাবার কথা বলতে গিয়ে মনে পড়লো আমি তো অনেকদিন ওদের দেখিনি। আমি কালকেই ওদের সামনে সব কিছু সত্যিটা বলে দেব। আমি বলে দেব যে আমি ইয়ানসি হারমান, হারমান গ্রুপের মালিক। এই সব কথা শুনে এলেনার রাগে গা জ্বলতে থাকে। তার মনে পড়ে যে কিভাবে তার বাবা ইয়ানসির জন্য টাকা জমাতে গিয়ে মারা গেছিল, যে মানুষটার টাকার কোনো প্রয়োজনই নেই। তার মা কিভাবে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, যাতে কেবলমাত্র তার দামি ওষুধের খরচা এলেনাকে ওঠাতে না হয়। এলেনার রাগে দুঃখে মাথা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে যে তোমার কার অ্যাক্সিডেন্ট বা তোমার অ্যামনেশিয়া এগুলো নকল হতে পারে, কিন্তু আমার মা বাবার মৃত্যুটা তো আসল ছিল। এবং সে একটি শ্যাম্পেনের গ্লাস নিয়ে গিয়ে ইয়ানসির মুখে ছিটিয়ে দেয়।
সে বলে যে, "ইয়ানসি, তুমি আমাকে মিথ্যা বলেছ এতদিন।" এবার ইয়ানসি তো চিনতে পারে না যে এটা এলেনা এবং সে এলেনার গলা টিপে ধরে বলে যে, "তুমি জানো আমি কে? তোমার এত সাহস হয় কি করে এমন করার?" মনে মনে ভাবে যে আমি সত্যিই জানি না তুমি কে। তুমি কি সেই গরিব অনাথ ইয়ানসি নাকি তুমি হারম্যান গ্রুপের মালিক? আমি তোমাকে আর চিনতে পারছি না। ইয়ানসির একটা বন্ধু বলে ওঠে যে এটা কি ওয়েট্রেসটার কোনো চাল নাকি? হয়তো ও দেখেছে এখানে অনেক বড় লোক আছে তাই আমাদের অ্যাটেনশন ড্র করতে এখানে চলে এসছে। এবার তার অপর একটি বন্ধু বলে যে আরে মেয়েটাকে কিছুটা এলেনার মতো দেখতে না? কিন্তু ইয়ানসি তখনই বলে যে এই মেয়েটা আমার এলেনার ধারে কাছেও যায় না। এবার তখনই শিয়া ইয়ানসির কাছে এসে তার গাল ধরে বলে যে দেখলে তো, এই নাকি তোমার ভালোবাসা? তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি কেবলমাত্র একটা গেম, তাছাড়া আর কিছুই না। এবং শিয়া এলেনার মুখটা কেকে চুবিয়ে দেয়। অপরদিকে ইয়ানসি তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে সবচেয়ে সুন্দর ওয়েডিং ড্রেসটা আমার জন্য প্যাক করে রাখবে। আমি চাই এলেনাকে যেন সবচেয়ে সুন্দর ব্রাইড লাগে। আর ৩ দিন পর আমি ওকে প্রপোজ করব। এবার তখনই শিয়া ইয়ান্সকে বলে যে ইয়ান্সি, এই মেয়েটার সাথে কি করব বলো তো? এ আমাদের মুডটা পুরো খারাপ করে দিল। ইয়ান্সি বলে যে তোমাদের যা খুশি তাই করো। তার বন্ধুরা বলে যে যা খুশি তাই করব এবং তারা এসে এলেনাকে নানাভাবে অপদস্থ করতে থাকে। তারা এলেনাকে বাজেভাবে টাচ করতে থাকে এবং তাকে হিউমিলিয়েট করতে থাকে। একজন তো আবার সেটার ভিডিও করে। তারা এলেনার জামা খুলে দেওয়ারও চেষ্টা করে। কিন্তু এই সবের মাঝেই তখনই এলেনার মুখোশটা খুলে যায় এবং তার বন্ধুরা দেখতে পায় যে আরে এটা তো আসলে এলেনা। এবার তখনই ইয়ান্সি পিছন ঘুরে দেখতে যায় যে এটা কে। কিন্তু এলেনার মুখটা দেখার আগেই সঙ্গে সঙ্গে শিয়া ইয়ান্সির সামনে এসে তাকে গার্ড করে দেয়। ফলে ইয়ান্সি দেখতে পায় না যে এটা এলেনা। শিয়া সঙ্গে সঙ্গে গার্ডদের ডেকে বলে যে গার্ডরা, এই মেয়েটাকে এখনই এখান থেকে নিয়ে যাও এবং তখনই তাকে নিয়ে যাওয়া হয়। শিয়া মনে মনে ভাবে যে ইয়ান্সি, আমি তোমার হাতিয়ার না, আমি তোমার স্ত্রী হব। অপরদিকে ইয়ান্সির হঠাৎই মনে হয় যে কিছুদিন ধরে আমার এরকম অ্যাংশিয়াস লাগছে কেন। আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। যাই হোক, এটা নিয়ে বেশি ভাববো না। আর ৩ দিন পর আমি হেলেনাকে প্রপোজ করব। তারপর আমরা দুজনেই সবচেয়ে হ্যাপি কাপল হয়ে থাকবো। পরবর্তী দৃশ্যে আমরা এলেনাকে দেখতে পাই যে একদমই ভেঙে পড়েছিল এবং সে বাড়ি ফিরছিল। সে মনে মনে ভাবে যে তাহলে এই সবকিছু মিথ্যা ছিল। আমার বাবা মা মারা গেল শুধুমাত্র এই একটা মিথ্যা খেলার জন্য। তার মনে পড়ছিল যে কিভাবে তারা একসাথে থাকতো। এলেনার মায়ের সবচেয়ে বড় উইশ ছিল যাতে তিনি তার মেয়েকে হাসি খুশি অবস্থায় বিয়ে করতে দেখে যেতে পারেন। এবার এই সব কথা ভাবছিল এলেনা এবং তখনই তার মাথা ঘুরে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে একটি ছেলে এসে তাকে ধরে নেয় এবং আমরা দেখতে পাই সেটা ছিল মেসন, যে কিনা এলেনা এবং ইয়ান্সির সাথে একই কলেজে পড়াশোনা করত। এলেনা তাকে দেখে বলে ওঠে যে মেসন, তুমি এখানে, তুমি কবে ফিরলে? মেসন বলে যে সে আজই ফিরেছে। এবার সে তো এলেনাকে দেখে বুঝতে পারে যে এলেনার কিছু একটা হয়েছে, কারণ তার এরকম চুলে ক্রিম লাগানো, সে রাস্তায় কাঁদতে কাঁদতে হাঁটছে। সে বলে যে এলেনা, তোমার কি হয়েছে বলো? তোমার মা বাবার কিছু হয়েছে? ইয়ানসি কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? কি হয়েছে বলো? এবং ইয়ানসির নাম শোনার সাথে সাথেই এলেনা পাগলের মতো করতে থাকে এবং সে বলতে থাকে যে না না না, আমার সামনে ওর নাম একদম নেবে না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে পুরনো দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তারা যখন কলেজে পড়তো তখন এলেনাকে মেসন এবং ইয়ানসি দুজনেই প্রপোজ করেছিল। মেসন তার জন্য একটা খুব সুন্দর লাল গোলাপের তোড়া এনেছিল। অপরদিকে ইয়ানসি তার জন্য একটা সাদা ইউস্টোমা ফুল এনেছিল। এলেনা মেসনকে রিজেক্ট করে ইয়ানসিকেই বয়ফ্রেন্ড বানিয়েছিল। মেসন তখন বলেছিল যে আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং সে ইয়ানসিকে বলেছিল যে কখনো ওর সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এবং তখন থেকেই ইয়ানসি এবং এলেনার সম্পর্ক। এবার মেসন মনে মনে ভাবে যে ইয়ানসি ওর সাথে এমন কি করেছে। এলেনা বলতে থাকে যে মেসন, আমি কোনোদিন আর ইয়ানসির মুখ দেখতে চাই না এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার মেসন এলেনাকে হাসপাতালে ভর্তি করে দেয়। এবার আমরা দেখতে পাই যে পরের দিন সকালে এলেনার জ্ঞান ফেরে, কিন্তু তখনই সেখানে ইয়ানসি হাজির হয় এবং সে রেগে মেগে এলেনার ঘরে ঢুকে দেখে যে সেখানে মেসন। মেসন বলে যে তুমি এখানে কেন এসেছো? ইয়ানসি বলে যে আমি এখানে কেন এসেছি তার জবাব কি আমাকে তোমায় দিতে হবে? এলেনা, তোমার ঘরে একটা অন্য ছেলে কেন? এটাই কি তোমার ভালোবাসা? তুমি সত্যিই আমাকে ভীষণ ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমি তোমার থেকে এটা আশা করিনি। ইয়ানসি মনে মনে ভাবে যে এলেনা,
তুমি কিন্তু একটা ভালো উত্তর আমাকে দিতে হবে, না হলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না। এবার ইয়ানসিকে দেখার পরই তো এলেনার আরো শরীর খারাপ করতে শুরু করে এবং সে বলে যে আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি এখনই এখান থেকে চলে যাও। ইয়ানসি বলে যে কি বললে, তোমাকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে এখনই তুমি আমাকে জবাব দেবে যে এই ছেলেটা এখানে কেন। সে মনে মনে ভাবে যে আমি তোমাকে প্রপোজ করবো ভেবেছিলাম আর তুমি আমার সাথে এমন করছো। তোমাকে এখন আমি 10-এর মধ্যে কেবল 6 দেব। তোমাকে তাড়াতাড়ি আমায় যে করে হোক খুশি করতেই হবে। এবার তখনই মেসন তাকে এক ঘুষি মারে এবং সেখান থেকে বার করে দেয়। এবার ঘুষি খেয়ে তো ইয়ানসি ঠোঁট ফেটে যায় এবং সে বাইরে বেরিয়ে দরজায় লাথি মারে। সে বলে যে এলেনা, তুমি এটা একদিন রিগ্রেট করবে। এবার তখনই সেখানে শিয়া আসে এবং বলে যে কি, তোমার এটা কি হলো? সত্যি এলেনার এমন করা উচিত হয়নি। তুমি ওকে দেখতে এলে আর ও একটা অন্য ছেলে ডাকিয়ে তোমাকে মার খাওয়ালো। ইয়ানসি বলে যে তোমাকে কে বলেছে আমার বা এলেনার ব্যাপারে কথা বলতে? শিয়া বলে যে ইয়ানসি, আমার তো তোমার জন্যই খারাপ লাগছে। ইয়ানসি বলে যে শোনো, একটা কথা মনে রাখবে, তোমার আর আমার মাঝখানে যেটা হচ্ছে সেটা কিন্তু কেবলমাত্র অ্যাক্টিং। আমার মনে কেবলমাত্র এলেনা আছে আর আমি ওকেই সবসময় ভালোবাসবো। এই বলে ইয়ানসি সেখান থেকে চলে যায়। চিয়া মনে মনে ভাবে যে এত কিছু করছি তাতেও হচ্ছে না, মনে হচ্ছে আমাকে আরো কিছু করতে হবে। এবার অপরদিকে আমরা এলেনা এবং ম্যাসনকে দেখতে পাই। ম্যাসন বলে যে তুমি এবার কি করতে চাও এলেনা? এলেনা বলে যে আমার মা বাবা আমাকে সব কিছু দিয়ে বড় করলো, আমাকে এত ভালোবাসলো, কিন্তু আমি ওদের সেই ঋণ শোধ করতে পারলাম না। আমি চাই ওদের জন্য একটা ভালো করে ফিউনারেলের ব্যবস্থা করতে, যাতে ওদেরকে অন্তত আমি ভালোভাবে বিদায়টুকু জানাতে পারি। এবার পরের দিন এলেনা একটি হল বুক করতে যায় যেখানে তার মা বাবার ফিউনারেল হবে। এবার যেহেতু আগামীকাল ফিউনারেল ছিল, তাই তার আগের দিনই এলেনা হলটা বুক করে রাখে এবং কন্ট্রাক্টে সাইন করে দেয়। এবার এলেনা যখন ফিরে যাচ্ছিল তখনই হলের ভিতর থেকে সে অনেক লোকের হাসির উল্লাসের আওয়াজ শুনতে পায় এবং সেখানে সে ইয়ানসির গলাও শুনতে পায়। এবার এলেনা তখনই দরজার কাঁচ দিয়ে দেখে যে ভিতরে কি হচ্ছে এবং সে দেখে যে ইয়ানসি শিয়াকে প্রপোজ করছে বিয়ের জন্য। সে একটি আংটি এবং ফুলের তোড়া নিয়ে শিয়াকে প্রপোজ করছে। এবার এলেনার তাই দেখে কষ্ট হয়, কিন্তু সে মনে মনে ভাবে যে ইয়ানসি, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে বিয়ে করো, আমি আর তোমাকে কখনোই ভালোবাসবো না আর তোমার কাছে কখনো ফিরেও যাব না। এবার অন্যদিকে আমরা দেখতে পাই যে এটা আসলে ইয়ানসি এলেনাকে প্রপোজ করার দৃশ্যটাই প্র্যাকটিস করছিল। সে উঠে পড়ে বলে যে আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে, আমি প্রপোজটা আরো স্পেশাল করতে চাই, যদি এর মধ্যে আমি একটা ডান্স অ্যাড করি তাহলে কেমন হয়। এবং তখনই শিয়ার ফোনে একটা মেসেজ আসে যে এলেনা পুরো দৃশ্যটাই দেখতে পেয়েছে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আমরা বুঝতে পারি যে এলেনাকে এই দৃশ্যটা দেখানোই শিয়ার প্ল্যান ছিল। এবার ইয়ানসি শিয়াকে জিজ্ঞাসা করে যে কি শিয়া, তোমার কি মনে হয় এলেনার ভালো লাগবে তো? ইয়ানসি মনে মনে ভাবে যে এলেনা, আমি জানি হাসপাতালে তুমি ওদিন আমার সাথে ভালো ব্যবহার করনি, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কি আর করি বলো, আমি তো তোমাকেই ভালোবাসি, আমি কিন্তু ভীষণ নরম মনের মানুষ। এবার অন্যদিকে আমরা এলেনাকে দেখতে পাই যে তার বাবা মায়ের ফটো নিয়ে বাড়ি ফিরছিল এবং তখনই সে দেখতে পায় যে সিঁড়ির উপরে তার বাবা মা দাঁড়িয়ে আছে এবং তার বাবা মা তাকে ডাকছে। কিন্তু এলেনা কাছে এগোলে বুঝতে পারে যে এটা তার মনের ভুল ছিল। আসলে সে তার বাবা মাকে এতটাই মিস করছিল যে সে তাদের কল্পনা করছিল। এবার সে সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে ছুটে আসে যে কোথায় তার মা বাবা, কিন্তু সে কাউকেই দেখতে পায় না এবং সে আবারও কান্নায় ভেঙে পড়ে যে আমার মা-বাবা আর আমার জীবনে নেই। আমি এখন অনাথ। এবং তখনই গাড়িতে করে সেখানে শিয়া এবং ইয়ানসির সেই অন্যান্য বন্ধুগুলি আসে। শিয়া বলে যে উফ, বারবার তোমার সাথেই কেন দেখা হয়ে যায় বলো তো? ভূতের মতো তুমি তো আমাদের পিছুই ছাড়ছো না। ইয়ান তার সামনে এসে বলে যে আরে তুমি, তা তোমার কেমন লাগলো ইয়ানসির থেকে এরকম ধোঁকা খেতে? একজন তো তাকে লাথি মেরে বলে যে কি ব্যাপার, চুপ করে আছো কেন, কিছু বলো। এবং শিয়া তো খুব হাসতে থাকে। ইথান বলে যে তুমি তো নিশ্চয়ই ইয়ানসির আসল পরিচয় জেনে ভীষণই খুশি হবে, তুমি তো নিশ্চয়ই এতদিন একজন বড়লোক বাড়ির স্ত্রী হওয়ারই কল্পনা করেছো। এবার এলেনা তাদের কথার কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। কিন্তু শিয়া তাকে ধাক্কা মেরে বলে যে কি ব্যাপার, তোমার সাথে কি কথা বলছি তোমার কানে যাচ্ছে না? এবং সে এলেনার কাছ থেকে তার মা বাবার ফটোটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এলেনা বলতে থাকে যে আমার ফটোটা দাও, ওটা আমার মা বাবার ফটো।
কিন্তু শিয়া সেই ফটোটা ভেঙে দেয় এবং সেটা পা দিয়ে পাড়িয়ে দেয়। শিয়া বলে যে, "কি ব্যাপার? এত কাঁদছো কেন? তোমার বাবা-মা কি মারা গেছে নাকি?" এবং এই বলে তার বন্ধুরা খুব হাসাহাসি করতে থাকে। এলেনা শিয়ার পা ধাক্কা মেরে সরিয়ে দেয় তার বাবা-মার ফটোটা নেওয়ার জন্য। কিন্তু শিয়া বলে যে, "তোমার এত সাহস? তুমি আমাকে ধাক্কা মারলে?" এবং সে এলেনাকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু তখনই সেখানে ইয়ানসি চলে আসে এবং বলে যে, "এটা তোমরা কি করছো?" শিয়া সঙ্গে সঙ্গে ন্যাকা সেজে যায় এবং বলে যে, "ইয়ানসি, তুমি এসে গেছো? দেখো না, আমি কেবলমাত্র ওর ছবিটা একটু ধরেছিলাম। তাতেও পুরো পাগল হয়ে গেল। ও আমাকে অপমান করছে। ও আমাকে ধাক্কা মেরেছে।" সে নিজেই নিজের হাতে চিমটি কেটে দাগ করে নেয় এবং বলে যে, "দেখো না ইয়ানসি, ও আমাকে মেরেছে।" ইয়ানসি মনে মনে ভাবে যে, "এলেনা, তুমি কি শিয়াকে হিংসা করছো? তুমি তো জানো না যে কালকে আমি তোমাকে প্রপোজ করব। কিন্তু এটা একটা সারপ্রাইজ, তাই এখনই আমি তোমাকে সেই সত্যিটা বলতে পারছি না।" সে এলেনাকে বলে যে, "এলেনা, এটা তো কেবলমাত্র একটা ফটো। তুমি এরকম পাগল মহিলার মতো কেন করছো এটার জন্য?" এলেনা বলে যে, "ইয়ানসি, আমি সত্যিই মাঝে মাঝে ভাবি যে তোমার মতো একটা মানুষ কি কোনো দিনও আদৌ নিজের ভুলটা বুঝতে পারবে?" ইয়ানসি বলে যে, "তুমি কি বলতে চাইছো? তোমার কি প্রবলেমটা কি, হ্যাঁ?" এলেনা বলে যে, "সত্যি, আমার মনে হয় তুমি কোনোদিনও বুঝতে পারবে না যে তুমি কি ভুলটা করেছো। আর যদি বুঝতেও পারো তাহলেও বা কি হবে? তাতেও কিচ্ছু বদলাবে না।" এবার ইয়ানসি তো বুঝতে পারে না যে এলেনা কি বিষয়ে কথা বলছে এবং সে এলেনার হাত ধরে বলে যে, "তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। চলো আমার সাথে।" কিন্তু এলেনা তার সাথে যায় না। এলেনা বলে যে, "ইয়ানসি, যাই হয়ে যাক না কেন, আমি কোনোদিনও তোমার সাথে আর যাব না।" এবার ততক্ষণে সেখানে মেসন চলে আসে এবং সে ইয়ানসির হাত এলেনার হাতের থেকে ছাড়িয়ে নেয়। মেসন বলে যে, "কি ব্যাপার? তোমার আবার এলেনাকে মনে পড়ে গেছে? কিছুদিন আগে তো তোমার অ্যামনেসিয়াতে তুমি ওকে মনেই করতে পারছিলে না। তোমার এত সাহস হয় কি করে ওকে ডিস্টার্ব করা?" এবং সে সেখান থেকে সবাইকে ধাক্কা মেরে এলেনাকে নিয়ে চলে যায়। ইয়ানসি মনে মনে ভাবে যে কালকে সব ঠিক হয়ে যাবে, কালকে আমি এলেনাকে প্রপোজ করব। কিন্তু সে তো জানতো না যে আগামীকাল এলেনার মা বাবার ফিউনারেল ছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে ইয়ানসি একটি সুন্দর ফুলের তোড়া আর গাড়ি ভর্তি গিফট নিয়ে রেডি হয়েছিল এলেনাকে প্রপোজ করতে যাওয়ার জন্য। এবার তার বন্ধুরা সেই সব গিফট দেখে বলে যে, "বাবা, তুমি সত্যি ওই গাইয়াটাকে প্রপোজ করবে নাকি?" ফ্রান্সি বলে যে, "এলেনা আমার স্ত্রী হতে চলেছে, ওকে সম্মান দিয়ে কথা বলবে।" ইয়ান সঙ্গে সঙ্গে বলে যে, "কিন্তু এত গিফট, তোমার কি মনে হয় যে সত্যি এইসব এত গিফট ওই মেয়েটা ডিজার্ভ করে? আর তুমি আজকের দিনেই বা বেছে বেছে ওকে প্রপোজ করছো কেন?" ইয়ানসে বলে যে, "আজকে আসলে এলেনার মায়ের জন্মদিন। ওর মা সব সময় আমাকে খুব ভালোবেসেছে, নিজের ছেলের মতো। আর ওর মায়ের সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে ওর মা ওকে বিবাহিত অবস্থায় আমার সাথে হাসি খুশি অবস্থায় দেখবে। আর তাই জন্য আমি ঠিক করেছি আজকেই ওকে প্রপোজ করব। আর ওর মা বাবাকেও সব সত্যি কথা বলবো যে আসলে আমি কে।" এবার তখনই ইয়ান্সির কাছে কল আসে যে এলেনা অলরেডি ব্যাংকোয়েটে পৌঁছে গেছে। ইয়ান্সি মনে মনে ভাবে যে কি বোকা মেয়ে, ও তো জানেই না যে ওর জন্য আজকে কি সারপ্রাইজ অপেক্ষা করছে এবং সেও ব্যাংকোয়েটের দিকে রওনা দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে ব্যাংকোয়েটে তো আসলে এলেনার মা বাবার ফুনারেল হচ্ছিল এবং সেখানে এলেনা তার মা বাবার প্রতি লাস্ট রিচুয়ালগুলি পালন করছিল। সবাই বলছিল যে, "দেখো মেয়েটার কি কষ্ট, ওর কোথায় আজকে বিয়ে হওয়ার কথা ছিল আর আজকে ওকে কি করতে হচ্ছে, এবার যে মেয়েটার কি হবে?" এলেনা তার মা বাবার ছবির সামনে বসে কাঁদতে থাকে যে, "মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে, এবার তো এই দুনিয়ায় আমি সম্পূর্ণ একা।" এবং তখনই সেখানে নাচতে নাচতে হাসি মুখে ঢোকে ইয়ানসি এবং বলে যে, "এলেনা, আমি তোমার জন্য এসে গেছি।" কিন্তু ঢুকেই সে সামনে দেখতে পায় মিস্টার অ্যান্ড মিসেস শো এর ফটো এবং তার হাত থেকে ফুলের তোড়াটা পড়ে যায়। ইয়ানসি বলে যে, "এটা কি হচ্ছে এখানে? এলেনা, তোমার মা বাবার ফটো কেন এখানে?" এলেনা উঠে বলে যে, "তার জন্য তো তোমাকে ধন্যবাদ।" ইয়ানসে বলে যে, কিন্তু আমি কি করেছি?" এলেনা বলে যে, "তোমার এই বোকা বোকা খেলাগুলোর জন্যই আমার বাবা কনস্ট্রাকশন সাইটে গেছিল, কিন্তু সে খাবারের জন্য টাকা খরচা করতে চায়নি, তাই জন্য সে মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যায়। আর আমার বাবা মারা যাওয়ার পর আমার মাও বিষ খেয়ে আত্মহত্যা করে, কারণ আমার মা চায়নি যে আমার মায়ের ওষুধের জন্য সামান্য খরচাটুকুও হোক, যাতে আমি তোমার জন্য টাকা বাঁচাতে পারি।"
ইয়ানসি চেঁচিয়ে ওঠে যে না, এটা হতে পারে না, তুমি মিথ্যে কথা বলছো। তোমার বাবার তো ব্যাক প্রবলেম ছিল, তাহলে উনি কনস্ট্রাকশন সাইটে কেন কাজ করতে যাবে? এলেনা বলে যে তোমার জন্য, কারণ তোমার বন্ধুরাই বলেছিল যে 1 মিলিয়ন টাকা লাগবে। তুমি আমাদের বলেছিলে যে তুমি অনাথ, তোমার মা বাবা কেউ নেই। আমার বাবা মা জানতো যে তোমাকে সাহায্য করার কেউ নেই, কিন্তু এখন তো আমি জানতে পেরেছি যে এই সবই একটা জোক। তুমি আসলে বিশালই বড়লোক একটা ব্যক্তি। তা আমার মা বাবাকে নিয়ে খেলা করে, আমার পরিবারকে নিয়ে খেলা করে তোমার শান্তি হয়েছে তো? ইয়ানসি বলে যে হেলেনা, এটা সত্যি হতে পারে না। আমি জানি তুমি আমার সাথে মজা করছো, তোমরা সবাই মিলেই আমার সাথে মজা করছো, তাই না? ইয়ানসি এলেনার কাছে গিয়ে বলে যে এলেনা, আমি জানি যে তুমি আমার উপর রাগ করে আছো, তাই জন্য তুমি এমন করছো, আমাকে দোষারোপ করছো। আমি আমার আসল পরিচয় তোমাকে আগে জানাইনি, তার জন্য আমি সরি। কিন্তু এইসবের জন্য তুমি তোমার মা বাবার এরকম ফিউনারাল করতে পারো না। এটা তো ঠিক না। তোমার মনে নেই, আজকে তো আমাদের বিয়ের দিন ঠিক হয়েছিল। তুমি তোমার মা বাবাকে ডাকো। এলেনা চেঁচিয়ে উঠে বলে যে ওরা আর আসতে পারবে না, কারণ ওরা মারা গেছে। ওরা তোমার জন্য মারা গেছে। তুমি ওদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। ইয়ানসি তখনও বিষয়টা হজম করতে পারে না। সে বলে যে আমি বিশ্বাস করছি না, তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য এরকম করছো, তাই না? তুমি যদি আমার সাথে এমন করতে থাকো, আমি কিন্তু ভীষণ রেগে যাব। আমি এক্ষুনি তোমার বাবাকে ফোন করছি। এবার ইয়ানসি এলিনার বাবাকে ফোন করে এবং দেখে যে কল তো কেউ রিসিভ করছে না। ম্যাসেন বলে যে তুমি তো নাকি এলেনার বয়ফ্রেন্ড, তুমি ওকে এত ভালোবাসো, তো সেই মানুষটার বাবা মা মারা গেল আর তুমি সেই খবরটুকুও রাখতে পারলে না? সত্যি তুমি একটা জঘন্য মানুষ। এবার ইয়ানসি ম্যাসেনের গলা ধরে বলে যে মিথ্যে কথা বলা বন্ধ করো, মিস্টার আর মিসেস শ মারা যায়নি। কিন্তু ম্যাসেন ইয়ানসিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ওখানে উপস্থিত একজন মহিলাও বলে যে সত্যি কথাই ওনারা মারা গেছেন, ওনাদের বডি দাহ করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি বিশ্বাস করো। এবার বাকি লোকেরা আলোচনা করতে থাকে যে এই ছেলেটাকে এত চেনা চেনা লাগছে কেন, এ তো মনে হচ্ছে হারম্যান গ্রুপের মালিক, তো এর সাথেই কি এলেনার বিয়ে হওয়ার কথা ছিল? এবার ওদিকে ইয়ানসি তো চাচ্ছে থাকে যে আমি এক্ষুনি খবর লাগাচ্ছি যে কোথায় তোমার বাবা মা, এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে এলেনার বাবা মা কোথায়, ওদের এক্ষুনি এখানে নিয়ে এসো। এবার ইয়ানসি এলেনাকে বলে যে আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমার উপর রাগ করে থেকো না। আমি ভালোবাসার পরীক্ষাটা আমাদের ভালোর জন্যই নিচ্ছিলাম। প্লিজ চলো আমরা আগের মতো হয়ে যাই। তুমি আর মেসানো তো এদিন কত মেলামেশা করেছো বলো। আমি কিন্তু সেই নিয়ে তোমার উপর রাগ করে থাকিনি, তোমাদের ক্ষমা করে দিয়েছি। তাহলে তুমিও আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে এলেনা ইয়ান্সকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ইয়ান্সি বলে যে এলেনা, তুমি সত্যিকারে কি চাও বলো তো? এবার কিন্তু তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। তুমি কি চাও যে আমি হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চাইবো? এবার তখনই ইয়ান্সির কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। ইয়ান্সি বলে যে এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে আমি মিথ্যা বলছি না তোমরা মিথ্যা বলছো। এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে সত্যি এলেনার বাবা মা মারা গেছে। এবার এই খবর শুনে ইয়ানসি তো পুরো পাগল হয়ে যায় এবং সে কাঁদতে থাকে। সে নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে থাকে যে তোমরা এমন কেন করলে, তোমরা আমার জন্য এমন কেন করলে? সে এলেনার কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও। এলেনা বলে যে ক্ষমা, এখন আর ক্ষমা চেয়ে কি হবে? ইয়ানসি বলে যে আমি সত্যিই ভাবিনি যে ওরা আমাকে বাঁচানোর জন্য এরকম করবে। তুমি আমাকে বিশ্বাস করো। এলেনা বলে যে তোমাকে বিশ্বাস করে কি হবে? তোমাকে ক্ষমা করে কি হবে? তুমি কি ওনাদের প্রাণ ফিরিয়ে আনতে পারবে? ইয়ানসি বলে যে এলেনা, তুমি আমাকে মারো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং সে এলেনার হাত ধরে নিজের গালে চড় মারতে থাকে। এলেনা বলে যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসা। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইয়ান্সি বলতে থাকে যে আমাকে আরো একটা সুযোগ দাও, কিন্তু ব্যাসন তখনই মাঝখানে আসে এবং বলে যে তুমি দেখছো না এলেনা তোমাকে চলে যেতে বলছে। এবং সে এক ঘুষি মেরে ইয়ান্সিকে সেখান থেকে বার করে দেয় এবং সেই ব্যাংকুয়েটের দরজা বন্ধ করে দেয়। এবার বাইরে গিয়েও ইয়ান্সি কাঁদতে থাকে যে সত্যিই আমার জন্য এটা কি হয়ে গেল, আমার উচিত হয়নি কখনো এই বাজিটা লাগানো। আমি যদি এরকম না করতাম তাহলে এই সব কিছুই হতো না। ইয়ানসির মনে পড়ে যে এলেনার মা বাবা তাকে কতটা ভালোবাসতো, তাকে নিজের মেয়ের থেকেও বেশি আদর যত্ন করত। তারা যেহেতু জানতো যে ইয়ানসি অনাথ, তারা ইয়ানসিকে আরো স্পেশালি ট্রিট করত। এবার ইয়ানসি সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। সে হাহাকার করে কাঁদতে থাকে এবং সে এলেনার নাম নিয়ে চেঁচাতে থাকে যে এলেনা, তুমি ফিরে এসো, আমাকে ক্ষমা করে দাও। এবার তার মধ্যেই আমরা দেখতে পাই যে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং বৃষ্টি পড়ে। ইয়ান্সি চেঁচাতে থাকে যে আজকে ওর মা বাবা না, আজকে আমার মরে যাওয়ার কথা ছিল। এবার তখনই সেখানে শিয়া আসে এবং বলে যে ইয়ান্সি,
আমি ওর মা-বাবার ব্যাপারে শুনেছি। কিন্তু এতে তো তোমার কোনো দোষ নেই বলো? তুমি তো আর ওদের বলোনি যে গিয়ে আমার জন্য তোমরা মরে যাও। তুমি আর এলানার জন্য এমন দুঃখ করো না। এবার ইয়ানসি শিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে তুমি এলেনার নাম মুখেও নেবে না, তুমি আমাদের মাঝখানে আসার একদম চেষ্টা করবে না। এবং ইয়ানসি বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতেই সেখান থেকে চলে যায়। শিয়া বলে যে ইয়ানসি তুমি এই পয়েন্টে এসেও আমার সাথে এমন করছো। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনা মেসিনের সাথে কোথাও যাচ্ছিল এবং তখনই সেখানে ইয়ানসি আসে। সে এলেনাকে বলে যে তুমি প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, আমি চাই আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক। এলেনা বলে যে তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলে বারবার আমার বাবা মার মৃত্যুর কথা মনে পড়ে যাচ্ছে। আমার মনে পড়ে যাচ্ছে যে তোমার এই বাজে খেলার জন্য আমার বাবা মার মৃত্যু হয়েছিল। সেটা আমি কি করে ভুলবো বলো? আমার তখনই তোমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল যখন তুমি আমাকে তোমার বাড়িতে চাকরানি করে রেখেছিলে, যখন তুমি আমারই চোখের সামনে অন্য একজন মেয়ের সাথে ইন্টিমেট হচ্ছিলে। কিন্তু আমি তো বোকা ছিলাম। আমাকে শিয়া বলেছিল যে আমি ওর সাবস্টিটিউট। ও সত্যি কথাই বলেছিল। এখন আমি কাকে বিশ্বাস করব বলো? তোমাকে না ওকে? ইয়ানসি বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, তুমিই আমার জীবনের একমাত্র প্রেম, আমি তোমাকে ভালোবাসি। এবং সে এলেনার হাত ধরতে চায়। এলেনা বলে যে বিশ্বাস, ভালোবাসা, আমি তোমার ভালোবাসা বা বিশ্বাস কোনোটাই ডিজার্ভ করি না। মেসন ইয়ানসিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে তুমি জানো তুমি ওকে কতটা কষ্ট দিয়েছো। যখন শিয়া ওর মা বাবার ফটো পাঠিয়ে দিচ্ছিল তখন তো তুমি সেখানেই ছিলে। কি করেছিলে তুমি? উল্টে তুমি এলেনাকেই কথা শুনিয়েছিলে। আর তুমি কি ভাবছো এলেনা এখন সব মেনে নেবে? এবং তারা সেখান থেকে চলে যায়। ইয়ানসি তো রাস্তায় গড়াগড়ি খেয়ে কাঁদতে থাকে যে আমি সত্যিই জানতাম না যে এমনটা হয়েছে। আমি সত্যিই জানতাম না এলেনা। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এবার ইয়ানসি সব রাগ গিয়ে পড়ে শিয়ার ওপর এবং সে মনে মনে ভাবে যে শিয়া, তোমার জন্যই সব কিছু হয়েছে, আমি তোমাকে ছাড়বো না। এবার অপর দিকে আমরা শিয়া, ল্যান্ডন, ইথান এবং ইয়ানকে দেখতে পাই। শিয়া বলে যে আগের দিন আমি ইয়ানসিকে দেখলাম বৃষ্টির মধ্যে কাঁদছে। ওর এরকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। ইয়ান বলে যে ওই গাইয়া মেয়েটার জন্য ইয়ানসি যে কেন এমন করছে, ওই মেয়েটা ইয়ানসিকে ডিজার্ভ করে না। আমরা তো ইচ্ছা করেই ইয়ানসিকে উত্তক্ত করেছিলাম এরকম একটা বেট রাখার জন্য, যাতে ওই মেয়েটার আসল রূপ বেরিয়ে যায়, যাতে ওই মেয়েটা ইয়ানসিকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তারপরেও কি হলো দেখো। ইথান বলে যে সত্যি ওই মেয়েটার ক্লাসের সাথে আমাদের ক্লাস একদমই যায় না, ও একদম লোয়ার ক্লাস। ইয়ান বলে যে সত্যি আমার তো মনে হয় যে আসলে ইয়ানসির সাথে শিয়াকে বেশ মানায়। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওদের দেখা চলা সবকিছুই কিন্তু বেশ মিল আছে, তাই না? শিয়া বলে যে ধ্যাত, কি বলছো, থামো তো। তবে সত্যি বলতে আমিও ইয়ানসিকে পছন্দ করি। কিন্তু তখনই ইয়ানসি সেখানে এসে বলে যে পছন্দ করার কথা স্বপ্নেও ভেবো না, সবকিছু তোমাদের জন্যই হয়েছে। এবং সে সেখানে এসে তাদের ড্রিঙ্কের গ্লাস, তাদের বোতল সবকিছু ভেঙে দেয়। সে বলে যে তোমরা ইচ্ছা করে আমার সাথে এমনটা করেছো, তাই না? তাই জন্য এলেনা আজকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এবার তো তোমরা খুশি। ইয়ান বলে যে বাবা, তুমি একটা মেয়ের জন্য আমাদের সাথে লড়াই করছো। ইথান বলে যে তুমি সত্যি চাও যে ওই মেয়েটার জন্য আমাদের সাথে তোমার বন্ধুত্ব ভেঙে যাক? ইয়ানসি ইথানকে এক ঘুষি মারে এবং বলে যে আমি শুধু এলেনাকে চাই, তোমরা কেউই আসলে আমার বন্ধুই নাও। তোমরা আমাকে ইনস্টিগেট করেছিলে এইসব করার জন্য। আজকে এলেনার বাবা মা মারা গেল, আজকে আমার জীবন থেকে এলেনা চলে গেল শুধুমাত্র তোমার জন্য। আর তখনই ইয়ান কিছু একটা বলতে এগিয়ে আসে কিন্তু ইয়ানসি তাকেও এক ঘুষি মেরে ফেলে দেয় এবং তাদের চার বন্ধুর মধ্যে রীতিমতো মারামারি লেগে যায়। ইয়ানও উল্টে ইয়ানসিকে ঘুষি মারে এবং বলে যে ওই মেয়েটার জন্য তুমি আমাদের সাথে লড়াই করছো। এবং তারা তিনজন বন্ধু সেখান থেকে চলে যায়। ইয়ানসি তো মাটিতে শুয়ে মার খেয়ে কাঁদতে থাকে। তখনই শিয়া তার কাছে ছুটে এসে বলে যে ইয়ানসি, এলেনা তোমার সাথে এত বাজে বাজে কাজ করছে, তাও তুমি ওকে কেন এত ভালোবাসো? এবার ইয়ানসির কানে তখন মেসন আর এলেনার কথাগুলি ভাসতে থাকে যে শিয়াই এলেনাকে বলেছিল যে তুমি আমার সাবস্টিটিউট। শিয়াই এলেনার মা বাবার ফটো পা দিয়ে মারিয়ে দিয়েছিল। এবং ইয়ানসির শিয়ার ওপর রাগ উঠে পড়ে। সে শিয়ার গলা টিপে ধরে বলে যে সবকিছু তোমার জন্য হয়েছে। শিয়া বলে যে আমি কি করেছি? তুমিই আমাকে ডেকে এনেছিলে, তুমিই আমাকে বলেছিলে যে ওর ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য। ইয়ানসি বলে যে আমি তোমাকে পরীক্ষা নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু আমি তোমাকে বলিনি যে ওকে গিয়ে বলো যে ও নাকি তোমার সাবস্টিটিউট। আমি তোমাকে বলিনি যে ওর মা বাবার ফটো পাঠিয়ে দাও। এগুলো আমি তোমাকে বলেছিলাম। শিয়া ভয় পেয়ে যায় এবং বলে যে ইয়ানসি তুমি সব জেনে গেছো।
ইয়ানসি বলে যে হ্যাঁ, আমি সব জেনে গেছি। শিয়া বলে যে না, এগুলো মিথ্যে। আসলে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে এটা করতে আমি বাধ্য হয়েছি। এবার শিয়া মনে মনে ভাবে যে এই পাগলটা তো আমাকে গলা টিপেই মেরে ফেলবে, এবং সে একটি কাঁচের টুকরো তুলে নিয়ে ইয়ানসির হাত কেটে দেয়। সে বলে যে হ্যাঁ, আমি যা করেছি বেশ করেছি। আমি সুযোগের সদ্ব্যবহার করে তোমাদের মাঝে আগুন লাগিয়েছি। কিন্তু তুমি যদি আমার সাথ না দিতে তাহলে কি আমি কিছু করতে পারতাম? হ্যাঁ, আমি ওর ক্ষতি করেছি। কিন্তু ওর সবচেয়ে বড় ক্ষতি করেছো তুমি। এবং শিয়া ইয়ানসিকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়। ইয়ানসি তো আবারও মেঝেতে পড়ে কান্নাকাটি শুরু করে দেয়। শিয়া বলে যে ইয়ানসি, তুমি ওর ব্যাপারে ভুলে যাও। আমি ওর থেকেও তোমাকে বেশি ভালোবাসতে পারবো। এবং সে ইয়ানসিকে জড়িয়ে ধরে। কিন্তু ইয়ানসি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে যে শিয়া, শুনে রাখো, তোমরা আমার আর এলেনার যা ক্ষতি করেছো তার বহু গুণ বেশি ক্ষতিপূরণ তোমাদের দিতে হবে। আমি তোমাদের সবাইকে দেখে নেব। তোমাদের সবার পাপের শাস্তি আমি তোমাদের দেব। এবার আমরা শিয়ার বাড়ির দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে শিয়া বাড়ি ফিরেই দেখে যে তার ঘরের মধ্যে কিছু গার্ডরা রয়েছে, এবং তারা তাদের বাড়ির সমস্ত প্রপার্টি নষ্ট করছে এবং সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তাদের মিলিয়ন ডলারের ছবি, তাদের বিভিন্ন আসবাবপত্র, সবকিছু। এবং তার বাবা মা এক কোণে ভয় ভয়ে বসে আছে। শিয়া বলে যে বাবা মা, এটা কি হচ্ছে? তার বাবা বলে যে আমাদের কোম্পানি পুরো ব্যাংক্রাফট হয়ে গেছে। শিয়া বলে যে সে কি, আমাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে? কিন্তু আমাদের ব্যবসা তো ভালোই যাচ্ছিল। আমাদের সব স্টকগুলো তো বেশ ভালোই করছিল। তাহলে এমন কেন হলো? বাবা, তুমি নিশ্চয়ই কিছু ভুল করেছো, তাই না? তার বাবা বলে যে আমি, এবং তার বাবা তাকে এক ঠাস করে চড় মারে এবং বলে যে তোমার জন্যই সবকিছু হয়েছে। তুমি কার সংসারে আগুন লাগাতে গেছিলে বলো? সবাই তোমাকে মিস্ট্রেস কেন বলছে? তোমার পাপের শাস্তি আজ আমাদের ভোগ করতে হচ্ছে। আমি তোমাকে মেরেই ফেলবো। এবং তার বাবা তাকে আবারও মারতে যায়, কিন্তু শিয়ার মা তাকে থামিয়ে দেয়। তখনই শিয়ার ফোনে বাকি বন্ধুদেরও মেসেজ আসে যে হারমান গ্রুপ তাদের বিজনেসকেও টার্গেট করছে। এবার তখনই একটি গার্ড এসে শিয়ার গলায় একটি ব্যানার লাগিয়ে দেয়, যাতে কিনা মিস্ট্রেস লেখা ছিল। গার্ডটি বলে যে ইয়াংকে হারমান বলেছে সবাইকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। এবার শিয়া তো সঙ্গে সঙ্গে সেটা গলা থেকে খুলে ফেলতে চায়। তখনই গার্ডটি বলে যে মিস্টার হারম্যান বলেছে যে এটা গলায় পরে তোমাকে রাস্তায় ঘুরতে হবে এবং সবাইকে বলতে হবে যে তুমি কিভাবে অন্যদের সংসার নষ্ট করেছো। তা না হলে তোমাদের পরিবার এই শহরে থাকতে পারবে না। সে তো বাধ্য হয় সেই মিস্ট্রেস লেখা ব্যানারটি পরে রাস্তায় বেরোতে, এবং সে বলতে থাকে যে সত্যি আমি খুব বাজে, আমি একজনের সংসার নষ্ট করেছি। এবার রাস্তাঘাটের লোকেরা তো তাকে দেখে জড়ো হয়ে যায়, এবং তারা শিয়ার দিকে পচা ডিম, জঞ্জাল এইসব ছুঁড়তে থাকে, এবং শিয়া সেখান থেকে ছুটে পালায়। কিছু দূর এগিয়ে গিয়ে সে দেখতে পায় যে ডাস্টবিনের মধ্যে তার বাকি 3 বন্ধু ভিখারির মতো বসে আছে। তা বলে যে তোমাদের এমন অবস্থা কি করে হলো? ইয়ান বলে যে সবকিছু ইয়ানসির জন্য হয়েছে। ও আমাদের বন্ধুদের ব্যাপারে কিছু ভাবেই না। ওর জন্য আমাদের সবার কোম্পানি নষ্ট হয়েছে। ও আমাদের বলেছে যে আমরা যেন জঞ্জালের বাক্সে ঢুকে বসে থাকি। কি নোংরা, কি নোংরা! এবং তাদের 3 জনের অবস্থা তো ভীষণই খারাপ ছিল। শিয়া তো রেগে মেগে তার ব্যানারটা গলা থেকে খুলে দেয় এবং সেটা পা দিয়ে মারতে থাকে। এবার তখনই সেখানে ইয়ানসি তার গার্ডদের নিয়ে আসে এবং বলে যে এটা তোমাদের পাপের শাস্তি। এলেনাকে বুলি করার এটাই তোমাদের শাস্তি। তখনই ইথান বলে ওঠে যে ইয়ানসি, আমরা 3 জন যদি এক হয়ে যাই তাহলে কিন্তু আমরা তোমার কোম্পানির রাইভাল হতে পারি। তুমি কি সেটা ভাবছো না? তুমি যদি আমাদের সাথে এমন করতে থাকো তাহলে কিন্তু আমরা তাই করব। এবং তখনই ইয়ানসি বলে যে আমি তো এলেনাকে হারিয়েছি, আমার আর কোম্পানি নিয়ে কি কাজ? তোমরা তোমাদের পাপের শাস্তি পেয়েছো, এবার আমার নিজের পাপের শাস্তি পাওয়ার পালা। এবার আমরা ইয়ানসিকে তার এবং এলেনার বাড়িতে দেখতে পাই, যেখানে ইয়ানসি এলেনার স্মৃতি জড়িত সমস্ত জিনিস একটা বক্সে ভরছিল, যেখানে তার বই, তার ছোট্ট কিউট বিড়ালের শোপিস, তার বানানো সোয়েটার সব কিছু ছিল। এবং সেগুলো দেখে ইয়ানসির চোখে জল চলে আসে। তার মনে পড়ে যে এলেনা শীতকালে কষ্ট করে ভালোবেসে এই সোয়েটারটা তার জন্য বানিয়েছিল। এবার সে সেই জিনিসগুলি একটি বক্সে ভরে এলেনার বাড়িতে দিতে যায়। এবার অন্যদিকে আমরা দেখতে পাই এলেনার বাড়ির দৃশ্য, যেখানে এলেনা তার বাবা মার ফটো নিয়ে ভীষণই কাঁদছিল, এবং মেসেন সেখানে ছিল তাকে সামলানোর জন্য। কিন্তু এলেনা বলে যে মেসেন, তুমি আমাকে একা থাকতে দাও, তুমি দয়া করে এখান থেকে যাও। কিন্তু তখনই এলেনা সেখানে মাথা ঘুরে পড়ে যায়।
এবার মেসন তাড়াতাড়ি এলেনাকে কোলে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বেরোচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইয়ান্সি চলে আসে। মেসন ইয়ান্সিকে ধাক্কা মেরে সরিয়ে এলেনাকে নিয়ে বেরিয়ে যায়। এবার ইয়ান্সিও পিছন পিছন তাদের সাথে হসপিটালে আসে। এবার আমরা দেখতে পাই যে ডক্টর মেসনকে বলে যে এলেনাকে আনতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ এলেনার লাস্ট স্টেজ ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। ইয়ান্সি সঙ্গে সঙ্গে ডাক্তারকে গিয়ে বলে যে ওকে কি বাঁচানো যাবে না, এটা আপনি কি বলছেন। ডাক্তার বলে যে আগে আনলে হয়তো বা বাঁচানো যেত, কিন্তু ওর ওপর হয়তো রিসেন্টলি অনেক চাপ গেছে, তাই জন্য সত্যিই ওকে আর বাঁচানো যাবে না। মেসন ইয়ান্সিকে বলে যে সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই ইয়ান্সির আজ এই অবস্থা। ইয়ান্সি বলে যে তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা আমাকে এলেনা থেকে দূর করার জন্য মিথ্যে কথা বলছো। কিন্তু তখনই ইয়ান্সি ডাক্তারের হাতে থাকা রিপোর্টগুলি দেখে, এবং সে দেখে যে সত্যিই এলেনার লাস্ট স্টেজ ব্রেন ক্যান্সার। সে ডক্টরের পায়ে পড়ে বলতে থাকে যে ডাক্তারবাবু আপনি যে করে হোক ওকে বাঁচান। কিন্তু ডক্টর বলে যে আমার সত্যি আর কিছু করার নেই। মেসন বলে যে তোমার এই সমস্ত নাটক তুমি অন্য কোথাও গিয়ে করো, তোমার জন্য যেন এলেনার কোনো ডিস্টার্ব না হয়। এবং সে এলেনার রুমে ঢুকে যায়। ইয়ান্সি বাইরে থেকে এলেনাকে দেখতে থাকে এবং সে এলেনার কাছে ক্ষমা চাইতে থাকে। এবার ম্যাসন এলেনাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। ম্যাসন মনে মনে ভাবে যে এলেনা, ভগবান যে কেন তোমার প্রতি এত নির্দয় হয়ে গেলেন আমি বুঝতে পারছি না। এলেনা বলে যে ম্যাসন তুমি কি ভাবছো এত, আমি কি মরে যাব। ম্যাসন বলে যে না না, তোমার কিছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। এলেনা বলে যে আমি সব শুনতে পেয়েছি তোমাদের কথা, আমি জানি যে আমি বেশি দিন বাঁচবো না, আর আমিও সেটাই চাই, আমি আমার মা বাবার কাছে চলে যেতে চাই। এবার এই সব কথাই আনছি শুনতে পায় এবং সে কান্নায় ভেঙে পড়ে। তার মনে পড়ে যে সে এলেনার সাথে কত খারাপ ব্যবহার করেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনা রেস্ট করছিল এবং সে ঘুমের মধ্যেই কিছু দুঃস্বপ্ন দেখছিল। কিন্তু তখন সেখানেই তার পাশে ইয়ানসি বসেছিল। ইয়ানসি এলেনার গায়ে ভালো করে লেপ চাপা দেয় এবং বলে যে এলেনা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এবার এলেনা তো ঘুমের ঘরে বুঝতে পারেনি সেটা কে, এবং সে ইয়ানসির হাত ধরে বলে যে তুমি যেও না। এবার যখনই এলেনা ঘুম ভেঙে দেখে যেটা ইয়ানসি, তার তো মাথা খারাপ হয়ে যায় এবং সে পাগলের মতো হাত পা ছুটতে থাকে যে তুমি এখানে কি করছো, তুমি কেন আমার চোখের সামনে এসেছো, এক্ষুনি এখান থেকে চলে যাও। এবং সে তার বেড সাইড টেবিলে রাখা কাচের গ্লাসটি ইয়ানসির গায়ে ছুঁড়ে মারে। ইয়ানসি বলে যে এলেনা আমাকে ক্ষমা করে দাও। সে নিজের গালে চড় মারতে মারতে বলে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এলেনা বলে যে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, আর তুমি যতই ক্ষমা চাও না কেন আমরা কখনোই আর এক হতে পারবো না, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এলেনা বলে যে তুমি একদম আমার কাছে আসবে না। সে ফল কাটার একটি ছুরি নিয়ে নিজের গলায় ধরে বলে যে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফলে ইয়ানসি সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এবার আমরা দেখতে পাই যে এলেনার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং তার কাশির সাথে রক্ত বেরোতে শুরু করে। এলেনা বলে যে আমি সত্যিই আর বেশি দিন বাঁচতে চাই না, আমার মাথাটা সবসময় এত ব্যথা করছে। হাসেন তাকে জড়িয়ে ধরে এবং বলে যে এলেনা আমাকে ক্ষমা করে দাও, আমার উচিত ছিল আরো আগে তোমার জন্য ফিরে আসা। এবার তখনই একটি নার্স আসে এবং তার হাতে ইয়ান্সির সেই বাক্সটা ছিল, যেটার মধ্যে সে এলেনার সমস্ত স্মৃতিগুলি জড়ো করেছিল। ইয়ান্সি ভেবেছিল এগুলো এলেনাকে দিলে এলেনা হয়তো তার পুরনো কথা মনে করবে এবং সে ইয়ান্সিকে ক্ষমা করে দেবে। কিন্তু এলেনা সেটা দেখেই বলে যে এক্ষুনি আমার কাছে একটা ভাটি নিয়ে আসো, আমাদের মধ্যে সমস্ত কিছু শেষ করে দেওয়াই উচিত। এবং সে সেই সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেয়, সেই সোয়েটার, সেই ডায়েরি, তাদের দুজনের ফটো, সবকিছু। এবার অন্যদিকে ইয়ান্সি নার্সটির জন্য অপেক্ষা করছিল। নার্সটি আসতেই সে বলে যে এলেনা কি সেই জিনিসটা নিয়েছে। নার্সটি বলে যে হ্যাঁ নিয়েছে। এবার ইয়ান্সি তো খুশি হয়ে বলে যে আমি জানতাম ও এই জিনিসগুলো নেবে, আমি জানি যে ও আমাকে ভুলতে পারবে না, আমি এক্ষুনি ওর জন্য ফুলের তোড়া আর অনেক নতুন নতুন জামা নিয়ে আসছি, আমি ওর সাথে ভালোভাবে থাকতে চাই, আমি জানি ও আমাকে ক্ষমা করে দেবে। নার্সটি তখনই বলে যে ও নিয়েছে ঠিকই, কিন্তু এগুলো সবই ও জ্বালিয়ে দিয়েছে। এবার সেই শুনে ইয়ান্সির তো আবারও মাথা খারাপ হয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে ইয়ান্সির অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছিল। সে মেসনকে বলে যে মেসন তুমি আমাকে একটু বাইরে হাঁটতে নিয়ে যাবে, আমার এই হসপিটালের গন্ধ আর সহ্য হচ্ছে না, আমি একটু বাইরে খোলা আকাশের নিচে যেতে চাই, গাছপালা ফুল দেখতে চাই। এবং মেসন তাকে বাইরে হাঁটার জন্য নিয়ে আসে। এবার এলেনা তো খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং সে এক জায়গায় বসে পড়ে।
সে মেসনকে বলে যে মেসন, তুমি জানো আমি আজকাল কি স্বপ্ন দেখছি? আমি বারবার আমার মা বাবার স্বপ্ন দেখছি। মা বাবা বারবার আমাকে নিজের কাছে ডাকছে। ওরা বলছে যে ওরা আমাকে মিস করছে। আমি তাড়াতাড়ি ওদের কাছে যেতে চাই। এবং তখনই এলেনা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে মেসনের হাত ধরে বলে যে মেসন, আমার একটা শেষ ইচ্ছা আছে। মেসন বলে যে বলো তোমার কি ইচ্ছা? আমি চাই তুমি খালি সুস্থ হয়ে বেঁচে থাকো। তোমার যা ইচ্ছা আমি সব পূরণ করব। এলেনা বলে যে মেসন, আমি মারা যাওয়ার পরও কখনো ইয়ান্সিকে আমার কাছে আসতে দিও না। মেসন বলে যে আমি তোমাকে প্রমিস করছি আমি কখনো ওকে তোমার কাছে আসতে দেব না। এবং তখনই এলেনা তার সামনে তার বাবা মাকে দেখতে পায় এবং তার বাবা মা হাসি মনে তার দিকে হাত নাড়াচ্ছিল এবং তাকে ডাকছিল যে আমাদের কাছে এসো। এবং তারপরই এলেনা সেখানেই মারা যায়। সে মিসনের কোলেই মৃত্যুর মুখে ঢলে পড়ে। মেসেন চেঁচাতে থাকে যে এলেনা, এলেনা, কিন্তু এলেনা তো আর এই পৃথিবীতে ছিল না। এবার তখনই ইয়ানসিও সেখানে ছুটে আসে এবং সে এলেনাকে ধরতে যায়। কিন্তু মেসন তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। মেসন তাকে এক ঘুষি মেরে বলে যে তোমার এত সাহস হয় কি করে ওর কাছে আসার? তোমার জন্য ওর এখন এরকম অবস্থা। আমার রিগ্রেট হয় যে কেন আমি তোমার হাতে ছেড়ে ওকে গেছিলাম। এবার আমরা এলেনার ফিউনারেলের দৃশ্য দেখতে পাই যেখানে মেসন ছিল। এবার সেখানে ইয়ানসি আসে এবং এলেনার ছবিটা ধরতে যায়। কিন্তু তখনই মেসন বলে যে এই ছবি ধরার অধিকারও তোমার নেই। তুমি জানো ওর শেষ ইচ্ছা কি ছিল? ইয়ানসি বলে যে কি ছিল? ও কি আমার ব্যাপারে কিছু বলেছিল? মেসন বলে যে হ্যাঁ, তোমার ব্যাপারেই বলেছিল। ও বলেছিল যাতে ও মরে গেলেও তুমি ওর কাছে কখনো না আসতে পারো। ইয়ানসি কেঁদে ওঠে এবং বলে যে হতে পারে না, এটা কখনো হতে পারে না। মেসন বলে যে ও বলেছিল যে ও সবচেয়ে একা এই পৃথিবীতে। ওর মা বাবা চলে যাওয়ার পর ওর আর কেউ নেই। ও শেষ মুহূর্তে বলেছিল যে ওর মা বাবাকে ও দেখতে পাচ্ছে এবং সেই শেষ কয়েকটা মুহূর্তই হয়তো ও একটুখানি আরামে ছিল, কারণ এই পৃথিবীতে ওর বেঁচে থাকার থেকে ওর মৃত্যুটা হয়তো ওর কাছে বেশি আরামদায়ক ছিল। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। আজকে ওর না, আজকে তোমার মরে যাওয়া উচিত ছিল। এই বলে মেসন রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই যে ইয়ান্সি পাগলের মতো কাঁদতে কাঁদতে রাস্তায় ঘুরতে থাকে এবং সে দেখতে পায় যে এলেনা তার সামনে এসছে। এলেনা তাকে বলে যে আজকে তোমার জন্য আমার বাবা মা মারা গেছে। তুমি আমাকে মেরেছো, আমার বাবা মাকে মেরেছো। ইয়ান্সি বলতে থাকে যে এলেনা আমাকে ক্ষমা করো, কিন্তু সেখানে কেউই ছিল না। ইয়ান্সি সারাক্ষণ এলেনার ফটো দেখতে থাকে এবং কাঁদতে থাকে। সে প্রায় পাগল হয়ে যায় এবং সে কেবলমাত্র তার আর এলেনার স্মৃতির কথাই মনে করতে থাকে। সে এলেনার ফটোকে খাওয়াতে থাকে, তার মুখ মুছতে এবং পাগলের মতো কাঁদতে থাকে। সে সর্বক্ষণ এলেনাকেই দেখতে পাচ্ছিল চোখের সামনে, যে এলেনা তার কাছে আছে, তার কেয়ার করছে এইসব। সে এলেনার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারে না এবং তার জন্যই যে এলেনার মৃত্যু হয়েছে এটা সে আরো মেনে নিতে পারে না। সে এলেনার সামনে গিয়ে বলে যে এলেনা, তুমি তো আমাকে শাস্তি দিতে পারলে না, তাই আমি নিজেই নিজেকে শাস্তি দেব। এবং সে এক গাদা চিংড়ি মাছ খেতে শুরু করে, কারণ তার চিংড়ি মাছে অ্যালার্জি ছিল। এবং সেই চিংড়ি মাছ খাওয়ার ফলে ইয়ান্সির নানা রকম সমস্যা শুরু হয় এবং সে শ্বাসরোধ করে সেখানেই মারা যায়। এবং এখানেই আমাদের এই ট্র্যাজিক ড্রামাটি শেষ হয়। তোমরাই কমেন্ট করে জানাও যে যেটা ইয়ান্সির সাথে হয়েছে সেটা কি ঠিক হয়েছে? ইয়ান্সি ভালোবাসার জন্য যে পরীক্ষাটা নিচ্ছিল সেটা কি আদৌ উচিত ছিল? তোমাদের কি মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ড্রামাটা ভালো লাগলে এখনই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।